বন্ধুরা কেমন আছেন সবাই? একটা প্রতীকী ছবি দেখতে পাচ্ছেন। একজন ব্যক্তি খাতা কলম নিয়ে বসে আছে নোট করার জন্যে। আজকের আলোচনা যারা শুনছেন তারাও এরকম নোট করতে পারেন। ১লা এপ্রিল থেকে ৮টি ইমিগ্রেশন রুলস কার্যকরী হয়েছে। এগুলোর অনেকগুলোই আমরা বিভিন্ন সময়ে কথা বলেছি। অ্যাট এ গ্ল্যান্সে ৮টি বিষয় নিয়ে কথা বলবো, যার কিছু একদমই নতুন থাকবে, আর কিছু হচ্ছে নতুন করে রিমাইন্ডার হিসেবে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। কানাডা এবং কানাডার বাইরে যারা যেখান থেকে শুনছেন তথ্যগুলো জেনে রাখবেন। বিশেষ করে এখানে সাসকাচুয়ান ইমিগ্রেশন সিস্টেমে প্রোগ্রাম ফি এখানে চালু করা হয়েছে। আগে অনেক ক্ষেত্রে ফি লাগতো না, এখানে প্রোগ্রাম ফি চালু করা হয়েছে বা বাড়ানো হয়েছে, যেটাই বলুন না কেন, সেটা কার্যকরী হতে যাচ্ছে। এরকম একটা বিষয় আছে। আরও কয়েকটি নতুন পরিবর্তন আছে, সিরিয়ালি আপনারা দেখতে পারবেন। কানাডা এবং কানাডার বাইরে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, সবার জন্যে। 8 Canadian immigration changes effective April 1st। তো 30-31 মার্চ এবং 1 এপ্রিল এর মধ্যে এগুলো কার্যকরী হয়েছে। The last 2 days have seen several immigration measures come into effect in Canada। তো অনেক কিছু এখানে এফেক্টিভ হয়ে গেছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো কানাডার সিটিজেনশিপ ফি বৃদ্ধি করা, পাসপোর্ট ফি বৃদ্ধি পাওয়া, এরপরে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট স্পন্সরশিপের ক্ষেত্রে একটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে গভর্নমেন্ট। যারা কানাডা পিআর বা সিটিজেন তারা এখন খুব সহজেই, আগের তুলনায় কম্পারেটিভলি সহজে এখানে সুপার ভিসার জন্য আবেদন করতে পারবেন। আরও অন্যান্য যেগুলো আছে জানবো আমরা। তো সর্বশেষ যে আলোচনাগুলো আমরা করেছি কিছুদিন আগে, তার মধ্যে একটি ছিল ইনক্রিজড ফি ফর ক্যানাডিয়ান পাসপোর্ট। তো সেটাই আজকে 1 নম্বর সিরিয়ালে রয়েছে। আগে যারা পাসপোর্ট করেছেন তারা তো করেছেনই, নতুন করে কেউ যদি পাসপোর্ট করতে চান, এই তথ্যটা যদি না জেনে থাকেন, তাহলে বর্ধিত ফি দিয়ে আপনাকে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আদারওয়াইজ আপনার অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে সাবমিট হবে না, পাসপোর্ট কিন্তু পাবেন না। এই বিষয়টি মাথায় রাখবেন। কী পরিমাণে বৃদ্ধি হয়েছে পাসপোর্ট সংক্রান্ত আলোচনাটি দেখে নিতে পারেন। এখানে জাস্ট কয়েকটি সেগমেন্ট দেখানো হয়েছে। 10 বছরের জন্য কেউ যদি আবেদন করেন, তাহলে ইনসাইড কানাডা থেকে আবেদন করলে 163.50 কানাডিয়ান ডলার দিতে হবে। আবার 5 বছরের জন্য করলে 122.50। আর অন্যান্য এজের ভ্যারিয়েশনগুলো আমরা কথা বলেছি আগের আলোচনায়, ওটা দেখে নিতে পারেন। সেকেন্ড যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটা হলো কানাডার পাসপোর্ট সিস্টেমে নতুন একটা যুগান্তকারী সিদ্ধান্ত। সেটা হলো যে কানাডা গভর্নমেন্ট আপনার পাসপোর্ট করার জন্যে যে ফিটা নিচ্ছে, এই ফিটা প্রসেসিং টাইম যদি পার হয়ে যায় তাহলে আপনাদেরকে ফুল রিফান্ড করবে। কথার কথা আমি যদি ধরি, এখন এপ্রিল মাস চলছে, যে আপনি আজকে পাসপোর্টের আবেদন করবেন, তো এখানে 30 কর্মদিবস বলা হয়েছে, পুরো মাস বলা হয়নি। তো 30 কর্মদিবস পূর্ণ হয়তো বা মে মাসের 5 তারিখ বা ধরি 10 তারিখের মধ্যে হয়তো 30 কর্মদিবস আমরা পাচ্ছি। তো আপনি আজকে অ্যাপ্লাই করবেন, তো মে মাসের 10 তারিখের মধ্যে আপনাকে পাসপোর্টটা ডেলিভারি দেওয়া হবে। কোনো কারণে যদি গভর্নমেন্ট মে মাসের 10 তারিখের মধ্যে আপনার পাসপোর্টটা দিতে না পারে, তাহলে আপনাকে 12 তারিখে পাসপোর্টটাও দিল, প্লাস আপনাকে পাসপোর্টে যে অ্যাপ্লিকেশন ফি দিয়েছেন সেটাও ফুল রিফান্ড করলো, অর্থাৎ ফ্রি অফ কস্ট আপনি পাবেন। তবে এখানে ক্ষেত্র বিশেষে আপনার যদি কোনো ভুল থাকে, সেটার জন্য লায়াবিলিটিস গভর্নমেন্ট নেবে না। আপনাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর এটার সাথে রিলেটেড কনসালটেশন ফি যদি আপনি কোথাও দিয়ে থাকেন, সেটা আপনি অবশ্যই ফেরত পাবেন না, গভর্নমেন্ট ফি হিসেবে সেটা পরিগণিত হবে না। এই হলো মোদ্দা কথা। 3 নম্বর যে পরিবর্তনটা কার্যকরী হচ্ছে সেটা হলো কানাডাতে যারা সিটিজেনশিপের জন্য আবেদন করেন, সিটিজেনশিপের রেগুলার একটা অ্যাপ্লিকেশন ফি আছে, সেটা তো আছেই। তার বাইরে 18 বছরের উপরে যারা আছেন, 18 থেকে তার উপরে, তাদেরকে একটা ফি দিতে হয়, সেটাকে বলা হয় রাইট অফ সিটিজেনশিপ ফি। তো এই রাইট অফ সিটিজেনশিপ ফিটাও এখানে আগের তুলনায় এখানে বাড়ানো হয়েছে। এখন এই ক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে 123 কানাডিয়ান ডলার। তারপরে এখানে অ্যাডাল্ট সিটিজেনশিপ গ্র্যান্ট অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি আগে আনচেঞ্জ থাকবে, অর্থাৎ রাইট অফ সিটিজেনশিপ ফিটা আলাদা একটা ফি, যেটা আমি আগে বললাম আপনাদেরকে। আর নর্মাল সিটিজেনশিপ ফি সেটা হলো 530 কানাডিয়ান ডলার। এর বাইরে অ্যাডিশনালি 123 কানাডিয়ান ডলার আপনাদেরকে দিতে হবে রাইট অফ সিটিজেনশিপ হিসেবে। এটা ফিটা অনেক বেড়ে গেছে তা কিন্তু না, যতটুকুই বাড়ুক, আপডেট যে ফির পেমেন্টটা সেটা যদি আপনি না দেন, আপনি না জানলেই হয়তো আগের রেটে ফি দিলেন, কিন্তু এটা
প্রসেসিং হবে না, ডিলে হবে, ফেরত আসবে, এরকম একটা জটিলতায় পড়ে যেতে পারেন। আর 30শে এপ্রিল থেকে কানাডার সকল পিআর প্রোগ্রামের ফি বাড়বে। সেটাও আপনাদেরকে আগে বলেছি, আজকে আবার হিন্টস দিলাম। এবার আসে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেটা নিয়ে আমরা বেশ কিছুদিন আগে কথা বলেছি। ইনকাম রিকোয়ারমেন্টস সহজ করে দেওয়া হয়েছে সুপার ভিসা প্রোগ্রামের জন্য। আগে যেটা হতো যে যখন কানাডিয়ান সিটিজেন কিংবা পিআর হোল্ডার যারা, তারা তাদের প্যারেন্টদের জন্য সুপার ভিসা অ্যাপ্লিকেশন করতে চাইতেন, সেক্ষেত্রে তাদের অ্যানুয়াল ইনকাম ক্যাপাসিটি কতটুকু সেটা যাচাই করতো কানাডা গভর্নমেন্ট। কারণ হচ্ছে আপনার অ্যানুয়াল ইনকাম যদি খুব স্ট্যান্ডার্ড না হয়, আপনি এমন একটা ইনকাম করেন যেটা নিয়ে আপনার থাকা খাওয়া ভরণ পোষণ এগুলো করতেই কষ্ট হয়, সেখানে আপনি যদি অন্য কাউকে এন্ট্রি দেন আপনার ফ্যামিলিতে, কানাডার মতো জায়গাতে, সেখানে আপনি হয়তো নিজেই খরচ চালাতে পারবেন না, বিপদে পড়ে যাবেন, গভর্নমেন্টের উপর নির্ভরশীল হতে পারেন। এই সমস্ত কারণে গভর্নমেন্ট দেখতে চায় যে আপনার ইনকাম লেভেলটা কেমন। তো সেই জন্যেই মূলত আগের বছরে আপনার ট্যাক্সে স্ট্যান্ডার্ড পরিমাণে ইনকাম ছিল কিনা এটা শো করতে হয় সুপার ভিসায়। আপনার প্যারেন্ট, গ্র্যান্ড প্যারেন্ট তাদেরকে যদি ইনভাইটেশন দেন, আবেদন করেন তার জন্যে। এক্ষেত্রে গভর্নমেন্ট একটা নিয়ম করলো যে অনেক সময় মানুষের অপ্রত্যাশিতভাবে কোনো বছরে ইনকাম কম হতে পারে, হয়তো তিনি কিছুদিন আনএমপ্লয়েড ছিলেন, হয়তো বা কিছুদিন তার আহ, অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন, অন্য কোনো কারণে হয়তো জব চেঞ্জ করেছেন, যার কারণে হয়তো তার এক বছর ইনকাম কম ছিল। এই জন্য গভর্নমেন্ট এটা 2 বছরের অ্যাসেসমেন্ট তারা দেখবে। দেখা গেলো আপনি 24 সালের অ্যাসেসমেন্ট দিচ্ছেন, 25 সালের অ্যাসেসমেন্ট দিচ্ছেন, 26 সালে অ্যাপ্লিকেশনের জন্য। সেক্ষেত্রে তারা দুইটাই দেখবে, একটাতে আপনি পাস এলিজিবল হলে এক্ষেত্রে আপনাদের এখানে এটা পার হয়ে যাবেন। এটা একটা বিষয় সহজ করে দেওয়া হয়েছে, আপনার প্যারেন্ট, গ্র্যান্ড প্যারেন্টদেরকে যারা দেখতে মন চায় তাদেরকে সহজেই আপনি এখন ইনভাইটেশন দিতে পারবেন। তবে স্ট্যান্ডার্ড মেনটেন করে দিতে হবে, কোনো একটা বছর অবশ্যই স্ট্যান্ডার্ড ইনকাম থাকতে হবে। এক্সটেন্ডেড ইনকাম অ্যাসেসমেন্ট, এটা যেটা আমি বললাম এতক্ষণ। এরপরে সাপ্লিমেন্টিং দি হোস্ট ইনকাম, এখানে আর একটা সুযোগ গভর্নমেন্ট নতুন করে দিল, যেটা আগে দেওয়া ছিল না। সেটা হলো যে আপনি যখন আপনার প্যারেন্ট, গ্র্যান্ড প্যারেন্টকে কানাডাতে ইনভাইটেশন দিচ্ছেন, তাদের আহ, মনে করছে কানাডা গভর্নমেন্ট যে এটার পুরো খরচটা আপনিই ক্যারি করবেন, কিন্তু এক্ষেত্রে একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হচ্ছে যে যাদেরকে স্পন্সর করা হচ্ছে তাদের যদি ইনকাম লেভেল থাকে, তাদের তো ইনকাম থাকতেই পারে, যেমন তাদের অনেক হয়তো রেন্টাল ইনকাম থাকতে পারে, তাদের পেনশন ইনকাম থাকতে পারে, আরও অন্যান্য সোর্সের ইনকাম, বিজনেস ইনকাম থাকতে পারে। তো এই ইনকামগুলোকেও এখন যদি প্রমাণ হিসেবে দেখানো যায়, তাহলে এটা আপনাদের যে অ্যানুয়াল ইনকাম সেটার সাথে এটা কনসিডার করা হবে, এমনটাই জানিয়েছে। অর্থাৎ ফ্যামিলির সাথে মিটের ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা রাখবে। তো আমরা সেটাতে এই সিস্টেমটা কিন্তু অলরেডি কার্যকর হয়ে গেছে 31শে মার্চ থেকে, সেটা আপনাদেরকে জানানো হলো। এরপরে আমরা পরে আরেকটি পরিবর্তনে আসলাম, প্রভিন্সেস গেট মোর পাওয়ার্স ওভার অ্যাসেসিং ক্যান্ডিডেটস। তো কানাডার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে যারা আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু থাকে। ধরুন যে আপনি বাংলাদেশ থেকে আবেদন করতেছেন, আপনার অ্যাকচুয়ালি পছন্দ হলো অন্টারিও প্রভিন্স বা টরন্টো শহরে থাকা, কিন্তু আপনার যে এলিজিবিলিটি, আপনার যে স্কোর, সেটা দিয়ে অ্যাকচুয়ালি আপনি আবেদন করতে পারতেছেন না অন্টারিও প্রভিন্সে। অন্টারিওতে আবেদন করতে গেলে আপনার অ্যাকচুয়ালি পিআরটা হবেই না। তো এখন আপনার কোথায় আবেদন করলে পিআর হবে? আপনি হয়তো বা প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, একদম আমি কানাডার সবচেয়ে ছোট প্রভিন্স, আটলান্টিক মহাসাগর দিয়ে বেষ্টিত, পরিবেষ্টিত সেই শহর প্রভিন্সটির নাম নিলাম, সেই প্রভিন্সের জন্য হয়তো আপনি এলিজেবল। তো এখন প্রভিন্সগুলোকে স্ট্রিক্ট করে দেওয়া হয়েছে যে আসবে আপনার বাড়ি, আবার গিবত করতে যাবে আর এক বাড়িতে, এরকমটা হবে না। অর্থাৎ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে আসতে চাইলে প্রকৃতপক্ষে আপনি ওই প্রভিন্সে থাকতে চান কি না, আপনি যে ওই প্রভিন্সে থাকতে চান সেটার জন্য কি কি স্টেপ নিয়েছেন, এই প্রমাণগুলো প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বা অথরিটিগুলোই ভালো করে যাচাই বাছাই করবে। তো এই ক্ষেত্রে আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা, 12 বছর ধরে কানাডা ইমিগ্রেশন নিয়ে কাজ করার একটা অভিজ্ঞতা, এক যুগের অভিজ্ঞতা থেকে বলতেছি, সেখানে আমরা দেখেছি যে পিএনপি প্রোগ্রামগুলোতে একটা স্টেজে আপনি পিআর অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে একটা স্টেজে দেখতে চাই যে ওই প্রভিন্সে থাকার জন্য আপনি কি কি উদ্যোগ নিয়েছেন। তো আপনারা যারা শুনতেছেন এই আলোচনা, আমি তাদেরকে বলবো যে আমি প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডকে দিয়ে জাস্ট এক্সাম্পল দিলাম, আপনি সাসকাচুয়ানেও আসতে পারেন, আপনি অ্যালবার্টাতেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে ওই প্রভিন্সে রিয়েলটর যারা আছে, যারা ধরেন যে ভাড়াতে কিংবা প্রপার্টি সেল করুক, তাদের সাথে যোগাযোগের চেষ্টা করুন যে আপনি ওই প্রভিন্সে আসতে চাচ্ছেন, সেই জন্য আপনি অলরেডি প্রপার্টি দেখা শুরু করছেন। কারণ পিআর
প্রোগ্রামে পিআর ভিসা এমন একটা ভিসা যে ভিসা নিয়ে আপনি কানাডাতে এন্ট্রি করার পরে আপনি যে প্রভিন্সের জন্য আসতেছেন সে প্রভিন্সে থাকাটা আপনার জন্য ফরজ না, ম্যান্ডেটরি না, মানে থাকতে হবে এমনটা না। মানে পিআর পাওয়ার পরেই কিন্তু আপনি স্বাধীন হয়ে যাবেন। তো স্বাধীন হয়ে দেখা গেলো আপনি প্রভিন্স চেঞ্জ করে ফেললেন, কিন্তু আপনাকে আবার ধরবে কানাডা গভর্নমেন্ট। কখন ধরবে? যদি আপনি পিআরটা রিনিউ করতে চান বা সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে চান, তখন তারা ধরবে যে তুমি তো অ্যাকচুয়ালি থাকতে চেয়েছিলে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে, তুমি অন্য প্রভিন্স থেকে কেন রিনিউ করতেছো? তখন যদি স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আপনি অ্যান্সার না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার পিআরটা রিনিউ হবে না, কিংবা আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনটা গ্রান্ট হবে না। তো আনুষঙ্গিক অনেকগুলো কথা বলে ফেললাম। তো প্রভিন্সগুলো এখন কিন্তু অনেক বেশি যাচাই বাছাই করবে। এই জন্য আপনারা যেটা করবেন, ওখানে রিয়েলটরদের সাথে যোগাযোগ করা, তারপরে আপনার ল্যাঙ্গুয়েজের বিষয় থাকলে বা ওখানকার লোকাল কমিউনিটির কোনো কালচার থাকলে সেগুলো আপনি আগে আত্মস্থ করা প্রমাণ হিসেবে যাতে দিতে পারেন, তাহলে সহজে আপনার পিআরটা হয়ে যাবে। আমরা পরামর্শ দিব যে কোনো একটা প্রভিন্সে গেলে কষ্ট করে সেখানে 5 বছর 4 বছর পর্যন্ত থাকুন। পাসপোর্ট পাওয়ার পরে আপনি যেখানে খুশি সেখানে মুভ করুন, যাতে পরবর্তীতে আপনি কোনো জটিলতায় না পড়েন। এই হলো অবস্থা। তো এখানে দেখুন যে বিষয়গুলো তারা খেয়াল করবে, হোয়েদার দি ক্যান্ডিডেট ইন্টেন্ড টু রিসাইড ইন দি নমিনেটিং প্রভিন্স অর টেরিটরি অ্যান্ড হোয়েদার দি ক্যান্ডিডেট ক্যান বিকাম ইকোনমিক্যালি ইস্টাবলিশড ইন ক্যানাডা। তো আপনি ওই প্রভিন্সে বসবাসে আগ্রহী কিনা এবং আপনার যে কোয়ালিফিকেশন সেটা ওই প্রভিন্সের ইকোনমির সাথে কতটুকু যায়, এই বিষয়গুলো যাচাই করবে। যদি দেখে যে আপনার অ্যাক্টিভিটিস আপনার কোয়ালিফিকেশন এগুলো ম্যাচিং হচ্ছে না, তখন তারা ভিসা অফিসারকে এটা নোট দিবে। এর ফলে আপনার বিষয়গুলো আরও অ্যাসেসমেন্ট করা হবে, আপনার ফাইল দিলে হবে। 1 বছর 2 বছর 3 বছর বেশি সময় লাগতে পারে যদি কোনো সন্দেহ থাকে। এর মধ্যে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ওই প্রভিন্সে আসতে চাচ্ছেন, এখানে আপনি রিলেট করতেছেন। এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করবেন। অনেকগুলো বিষয় আমি কিন্তু আপনাদেরকে ওপেনলি ভেঙে দিলাম। এরপরে 6 নম্বর যে পরিবর্তনটা কার্যকরী হবে, চেঞ্জেস টু সেটেলমেন্ট সার্ভিস এলিজিবিলিটি। কানাডা গভর্নমেন্টের পক্ষ থেকে মিলিয়ন বা বিলিয়ন ডলার ভর্তুকি দিয়ে যারা এখানে কানাডার পিআর হোল্ডার বা সিটিজেন থাকেন তাদেরকে একটা বিশেষ সুযোগ দেওয়া হয়। সেটা হলো সেটেলমেন্ট সার্ভিস ফ্রি অফ কস্টে দেওয়া হয়। তো অনেক পিআর হোল্ডার আছে, তারা বছরের পর বছর যুগের পর যুগ পিআর থাকে, সিটিজেনশিপে কনভার্ট হয় না। এর ফলে গভর্নমেন্টের ফ্রি এই সার্ভিসগুলো তাদেরকে দিতেই হয়। তো এই জায়গাতে একটা পরিবর্তন আনতেছে, সেটা হলো যে কেউ যখন কানাডা পার্মানেন্ট রেসিডেন্ট হবেন, হওয়ার 6 বছরের মধ্যে তাকে সিটিজেনশিপে কনভার্ট হতে হবে। তাহলে তিনি সিটিজেন হওয়ার পরে তো এগুলো পাবেনই, কিন্তু যদি তিনি আর সিটিজেন না হন, পিআর হিসেবে রিনিউ থাকেন, তাহলে 6 বছর পরে তাকে আর এই সুযোগগুলো দেওয়া হবে না। কী কী সুযোগ দেওয়া হবে না? সেটেলমেন্ট সার্ভিসের অনেকগুলো সার্ভিস, সেগুলো আপনাদেরকে আর দেওয়া হবে না, এমনটাই জানিয়েছে। তো এটার কার্যকারী শুরু হয়ে গেছে অলরেডি, এবং এটা স্ট্রিক্টলি কার্যকারী হবে আরও পরে এপ্রিল 2027 থেকে। আর প্রাইমারিলি এটা শুরু হয়ে গেছে 1 এপ্রিল 2026 থেকে। এরপরে 7 নম্বর যে পরিবর্তন, অ্যাক্সেস টু ওয়ার্ক পারমিট ইন রুরাল এরিয়াস এক্সপ্যান্ডস। তো ক্যানাডার রুরাল এলাকাগুলো, সেখানে তো রাস্তাঘাট ভালো অবশ্যই, কিন্তু অনেকেই ওই যে গেঁয়ো গেঁয়ো ভাবটা পছন্দ করেন না। তো এখন গভর্নমেন্ট যেটা সুযোগ দিচ্ছে সেখানকার হলো রুরাল এমপ্লয়ার যারা বা ওখানে যারা চাকরিদাতা, তাদের জন্য সহজ করে দিয়েছে যে লো স্কিল ক্যাটাগরিতে তারা হায়ার করতে পারবে, এবং তাদের কোটাগুলো বাড়িয়ে দিয়েছে। ইউজুয়ালি কানাডার নতুন রুলস অনুযায়ী 10%-এর বেশি তারা ফরেনারদেরকে হায়ার করতে পারে না। তো রুরাল যারা চাকরিদাতা বা কোম্পানির মালিক বা প্রতিষ্ঠানের মালিক যারা জব দিচ্ছেন, তাদেরকে 15% হারে এখানে সুযোগ দেওয়া হচ্ছে যে তারা এটা আগামী 1 বছরের জন্য 1 এপ্রিল থেকে 31 মার্চ 2027 পর্যন্ত তারা এখানে ফরেন ওয়ার্কারদের হায়ার করতে পারবেন। তো আপনারা যারা কানাডাতে কোনোভাবেই জব রিনিউ করতে পারতেছেন না, এখন রুরাল এলাকাগুলোতে এক্সপ্লোর করুন, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, তাহলে আপনাদের একটা জব পাওয়া হবে, প্লাস পরবর্তীতে পিআর পেয়ে গেলেও যেতে পারেন। এরপর আমরা আসি 8 নম্বর পরিবর্তন বা সর্বশেষ পরিবর্তন, সাসকাচুয়ান ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম ইনক্রিজ অ্যাপ্লিকেশন ফি। তো আমার জানা মতে একটা সময় সাসকাচুয়ান ইমিগ্রেন্ট নমিনেশন প্রোগ্রামে কোনো ফি লাগতো না, সেটাই এখন দেখতেছি আমরা, যেখানে একটা ফি কার্যকরী হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে। তারা হচ্ছে $500 করে অ্যাপ্লিকেশন ফি নিবে, এবং কোনো অ্যাপ্লিকেশন যদি ফার্দার অ্যাসেসমেন্টের প্রয়োজন হয়, রিভিউয়ের প্রয়োজন হয়, সেক্ষেত্রে $250 তারা রিভিউ ফি হিসেবে এখানে ধার্য করবে। এমনটাই জানিয়েছি। আজকের আলোচনা মোটামুটি বেশ ভালোই লম্বা হয়ে গেল। তো অনেকগুলো 8টা বিষয় আপনাদেরকে ভেঙে ভেঙে বলার চেষ্টা করলাম। তথ্যগুলো আশা করি অনেকের জন্যই কাজে আসবে। A second review is a process that can be requested if an application is deemed ineligible by the SNP and the candidate believes an error was made during the application processing or the assessment of the application based on the criteria at the time. তো এখানে রিভিউ ফিটা নিয়ে আমরা কথা বললাম।
তো আমাদের সাথে যারা ছিলেন আজকের আলোচনায় শুনেছেন কানাডা থেকে এবং কানাডার বাইরে থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের যেকোনো সহযোগিতার জন্য আপনারা আমাদেরকে কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।